মাঝে মাঝে ঝামেলা পাকায়। বাংলা একটা কথা আছে যে অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে। এই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের মধ্যে যে প্রতিযোগিতা চলছে, এর মাঝখানে জামাত অনেক দিকে অনেক ভালো কাজ করছে, আমরা প্রশংসাও করছি। কিন্তু কিছু কিছু জামাতের নেতা আছেন যারা মনোনয়ন পেয়েছেন, তাদের কর্মকাণ্ড দেখলে মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয় যে জামাত ক্ষমতায় গেলে আসলে এই মানুষগুলোকে কিভাবে ব্যালেন্স করবে। কারণ যখন আমরা দেখি খোদ সেনাবাহিনীর সাথে এই ধরনের বাক্য বিনিময়, তখন মনে হয় ডাক্তার শফিক সাহেব বা দলটির এক শ্রেণীর নেতারা যখন জামাতকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা দেওয়ার চেষ্টা করছেন, তো কিছু কিছু এমপি প্রার্থী যারা আছেন তাদের আচার আচরণে মনে হয় যে তারা যদি ক্ষমতায় যায় ধরাকে সরা জ্ঞান করবে। আমার মনে হয় এটার জন্য ক্ষমা চাওয়া উচিত। কথা বলছি বিএনপির সাথে, মানে জনাব তারেক রহমানের সাথে ঢাকা 17 আসন থেকে যিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বী আছেন, এই মুহূর্তে খুবই আলোচিত আসম খালিদুজ্জামান। মানে টোটালি ভিন্ন জামাতের নেতাকর্মীরা যেভাবে প্রচার প্রচারণা চালান, ওনার বডিগার্ড, ওনার লাইফস্টাইল, টাকা পয়সা আছে হয়তো, কিন্তু সেনাবাহিনীর সাথে গিয়ে আজকে যে আচরণ করেছে এটা কোনোভাবেই আসলে মানার মতন বিষয় না। বলছিলেন ঘটনার প্রেক্ষাপটটা হচ্ছে ক্যান্টনমেন্টে তিনি হয়তো কোনো একটা কাজে গিয়েছেন, তো ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের একটা নিয়ম আছে। এখন আপনি যেই হন আপনাকে সেই নিয়ম মানতে হবে, কিন্তু না, নিয়ম মানতে নারাজ। উল্টো শোনালেন কি 5ই আগস্টের পর এরকম কত সেনাবাহিনীর অফিসাররা পায়ে ধরে নাকি পড়া ছিল, সার বলে নাকি দম দিছে। এগুলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অধ্যত্বপূর্ণ কথাবার্তা। এগুলা হচ্ছে জামাতের যে গ্রহণযোগ্যতা মানুষের কাছে, সেইটাকে নেগেটিভিটি নেওয়া। এইটা হচ্ছে ওই কাণ্ড যেটা নিয়ে মানুষ জামাতকে অনেক ক্ষেত্রে ভয় পায় যে সেনাবাহিনীর সাথে আসলে জামাতের আচরণটা কি হবে। তো এরকম বক্তব্য কোথাও না কোথাও কাম্য না। তিনি আপনার এখানে যেটা আসছে যে ওনার এই বক্তব্যের পর অলরেডি আমরা দেখেছি যে 24 ঘন্টার মধ্যে এই প্রার্থীকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে এক্স ফোর্সেস নামক একটা সংগঠন। তারা বলছে যে আমরা যদি দেখি আপনার এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন, তারা বলছে যে এমন আচরণ এবং মন্তব্যের জন্য আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ক্ষমা চাইতে হবে। যদি না হয় তাহলে এই নেতাকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ খান তিনি আপনার বলছেন যে এক্স ফোর্সের অ্যাসোসিয়েশন গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছে যে একটি রাজনৈতিক দলের ঢাকা 17 আসনের নির্বাচনী প্রার্থী খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করছেন। উক্ত প্রার্থী ক্যান্টনমেন্টে প্রবেশকালে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সদস্যরা অস্ত্রসহ প্রবেশে বাধা দিলে সেখান থেকে তার অধ্যত্বপূর্ণ আচরণ এবং সেনা সদস্যদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ এবং অবমাননাকর মন্তব্য দিয়েছেন। এই ধরনের বক্তব্য এবং আচরণ সামরিক বাহিনীর মনোবল, মর্যাদা, রাষ্ট্রীয় শৃঙ্খলার উপর সরাসরি আঘাত। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা জানায়। তারা বলছে যে রাজনৈতিক পরিচয় কখনোই কাউকে সংবিধান এবং আইনের ঊর্ধ্বে দেওয়ার লাইসেন্স নয়। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের জায়গা নয়, এটি একটি সংবেদনশীল রাষ্ট্রীয় নিরাপত্তা এলাকা। অবশ্যই আমরাও এটাই মনে করি। আমি বললাম না যে জামাতের কি বলা হয় যে এক শ্রেণীর মানুষ আছে যারা দিনরাত জামাতের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করতেছে, আর আরেক শ্রেণীর মানুষের মধ্যে এই আমার কাছে মনে হচ্ছে খালেদ সাইফুজ্জামান যিনি আছেন, সরি আমি যার নাম কথা বলছি, খালিদুজ্জামান, তো উনার আচার আচরণ অ্যাটিটিউড অনেকটা মনে হয় যে মাফিয়া বস বা থাকে না হিন্দি সিনেমাতে ভাই আসসালামু আলাইকুম, মানে ওই টাইপের কিছুটা ভাইবাস ওনার মধ্যে। তো শুধুমাত্র ক্ষমা চাইলেই কি অন্তর থেকে বিষয়টা সরে যাওয়ার বিষয় না। আমার মনে হয় যে 53 বছরের ইতিহাসে জামাতের জন্য এত পজিটিভ ফিল তৈরি হয় নাই। তবে খালিদুজ্জামানের মতো লোকরা একটা বার্তা দিচ্ছে যে ওনারা ক্ষমতায় গেলে আসলে এই সেনাবাহিনীর সাথে ওনারা কি করবেন, এটা মানুষের মধ্যে কিন্তু আজকের এই ঘটনা একটা পারসেপশন তৈরি হয়েছে। সো খালিদুজ্জামানের উচিত ক্ষমা চাওয়া, এটা আমরাও মনে করি। দিন শেষে রাষ্ট্রীয় বাহিনী হিসেবে সেনাবাহিনী বা আমাদের যেই প্রাণের বাহিনী আছেন সেনাবাহিনী, তাদের সাথে ভাই যে যাই করেন এটা আমরা মানতে পারবো না। তবে ওনাদের একটা অভিযোগ আছে যে আপনার সেনাবাহিনী বেসিক্যালি বিএনপি পন্থী বা বিএনপিকে সাপোর্ট করতেছে, এরকম নানান মন্তব্য তিনি দিচ্ছিলেন। সেই জন্য হয়তো তিনি তার হোশ হারাই ফেলছিলেন। বাট আসলে এইবারের নির্বাচন নিয়ে নানান জরিপ আছে।
বিভিন্ন সংস্থাগুলো জরিপ করছে। তো এই জরিপে কখনো বিএনপি এগিয়ে যাচ্ছে, আবার কখনো জামাত এগিয়ে যাচ্ছে। তবে র্যাপিডলি আস্তে আস্তে জামাতের বেশ কিছু ঘটনা ঘটছে, যেটা আসলে একটু অস্বাভাবিক ঘটনা। অর্থাৎ 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ জামাত ইসলামের যে রাজনৈতিক কৌশল, সেই কৌশলটা আমার কাছে মনে হচ্ছে টোটালি ভিন্ন একটা অবস্থান অতীতের যে কোনো সময়ের তুলনায়। যেমন ধরেন অমুসলিম শাখা খোলা বা অমুসলিমদের মধ্যে তাদের যেই জনপ্রিয়তার কি বলা হয় যে ধরেন মাপকাঠি দাঁড় করানোর চেষ্টা, বিভিন্ন রকম সুযোগ সুবিধা, বক্তব্য বা যাই হোক সবকিছু মিলিয়ে ভিন্ন এক অবস্থান আমরা দেখলাম ত্রিপুরাতে। এখন ত্রিপুরাতে যারা বসবাস করে তারা তো বেসিক্যালি আপনার মুসলিম না, কিন্তু ত্রিপুরাতে এক বিরল দৃশ্য। আমার দেশ পত্রিকায় একটা ছবি এই মুহূর্তে জামাতের নেতাকর্মীরা খুব শেয়ার করে ভাইরাল করেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে 11 দলীয় জোট মনোনীত জামাত ইসলামের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে মারমা এবং ত্রিপুরা জনগোষ্ঠীর উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এখন ত্রিপুরা এবং মারমা যারা, তারা কিন্তু ধর্মীয় ভিত্তিতে তারা মুসলিম না, যদিও এখানে বিএনপিরও একটা শক্ত ঘাঁটি আছে, কিন্তু মানে এরকম প্রচারণা বা গণমাধ্যমে ফোকাস হওয়ার মতন জামাত ইসলামের ছবিটা এই মুহূর্তে ভাইরাল। গতকালকে 4টায় খাগড়াছড়ি গেট এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের চেঙ্গি স্কয়ার এবং শাপলা চত্বর প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। ত্রিপুরা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চন্দ্রীনাথ ত্রিপুরার সভাপতিত্বে সেখানে আপনার বক্তব্য রাখেন জামাত ইসলামের যিনি প্রার্থী আছেন তিনি, আর বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন তাও মারমা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক লিসি ত্রিপুরা, জেলা জামাতের আমির সহ আরো বিভিন্নরা। সমাবেশে এখানে যেটা বলা হয়েছে যে দাড়িপাল্লা যদি বিজয়ী হয় তাহলে এই পিছিয়ে থাকা পাহাড়ি জনগোষ্ঠী যারা আছেন বা এই যে বিভিন্ন কমিউনিটিগুলো আছেন তাদের সকল সম্প্রদায়ের শান্তি, নিরাপত্তা, সম্প্রীতি তারা এখানে নিশ্চিত করবে। এমনকি বক্তাদের অভিযোগ যে রাজনৈতিক বক্তব্য যে 54 বছর আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টি ক্ষমতায় থাকার পরেও পাহাড়ে আসলে শান্তি ফিরে আসেনি। সো এই শান্তির দায়িত্বটা জামাত ইসলাম নিতে চায়। যারা এখানে খেটে খাওয়া পাহাড়ি জনগোষ্ঠী আছে তাদের কল্যাণে, বিশেষ করে আপনার আমার কাছে মনে হয় ওইখানে পানির যে সমস্যা, শিক্ষার সমস্যা, পাহাড়ি যে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আছে যে সামান্য কিছুতে পাহাড়ি সমতলের মধ্যে ঝগড়া টগড়া লাগাই দেয়। তো জামাত ইসলামের নেতারা বলছেন যে তারা যদি ক্ষমতায় যায়, দাঁড়িপাল্লায় ক্ষমতায় যায়, তাহলে পাহাড়কে শান্ত করা হবে। এমনকি তারা সেখানে তাদের নিজস্ব যে এফোর্ট আছে সর্বোচ্চটা তারা সেখানে দিবেন পাহাড়কে শান্ত করতে। এখন বাংলাদেশের মানুষের মধ্যে একটা পারসেপশন কাজ করে যাচ্ছে, এবারের নির্বাচন এটা খুবই কমন যে ধরেন পিছিয়ে পড়া যে জনগোষ্ঠীগুলো আছে তাদের মধ্যে একটা রিয়েকশন তৈরি হচ্ছে কোনটা, যে ঠিকই তো এত বছর আওয়ামী লীগ গেল, বিএনপি গেল, জাতীয় পার্টি গেল, আমাদের তো ভাগ্যের পরিবর্তন হলো না, এইবার তো চেষ্টা করে দেখি। আপনি দেখবেন যে জামাতের নির্বাচনী প্রচারণার একটা বড় লাইন থাকে এরকম, সব দেখেছি বারবার জামাত ইসলাম এইবার। তো মানুষের মধ্যে হচ্ছে কি যে জামাত যেহেতু এককভাবে কখনো ক্ষমতায় আসে নাই, তো সেই জায়গা থেকে একটা পারসেপশন কিন্তু ভোটের মাঠে কাজ করে যাচ্ছে। আর বিশেষ করে আমার কাছে মনে হয় সাদিক কায়েমের যে এলাকা, এই পাহাড়ি এলাকার সন্তানই কিন্তু সাদিক কায়েম থেকে শুরু করে ছাত্র শিবিরের ডাকসুতে বড় বড় পদ পাওয়া অনেক পোলাপাইন এই পাহাড়ি গোষ্ঠী থেকে কিন্তু উঠে আসছে এবং এদের ট্রেনিং, এদের লাইফস্টাইল ওইখান থেকে এদেরকে গড়ে তুলে আনা হয়েছে। সো দৃশ্য তো আপনার কাছে মনে হবে যে পাহাড়ে কিভাবে জামাতের এই বিশাল সাপোর্টিং তৈরি হচ্ছে, বাট ব্যাকগ্রাউন্ডে তারা কি বলা যায় গ্রাস ওয়ার্ক কিন্তু তাদের আছে। এখন দেখা যাক কি হয়। আসলে যত বড় সমর্থন তত বড় যে ভোট তাও না, কারণ বাংলাদেশে যেটা হয় নির্বাচনের আগের দিন